এদিকে আবার ডাইরেক্ট দেশে আসার ঘোষণা দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু দেশে আসবেন তাই না, দেশে এসে সমন্বয়কদের ফাঁসিতে ঝোলানোর ঘোষণায় রীতিমতো কাঁপছে সারা দেশ। আবারও শেখ হাসিনার ভয়ঙ্কর কল রেকর্ড ফাঁস, বাংলাদেশ নিয়ে ভয়াবহ চক্রান্তের পরিকল্পনা। অন্যদিকে ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারিও দিয়েছে শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে উনি কোন জোরের বলে যে আমি তাদের বিচার করব অথবা তাদেরকে ফাঁসির দড়িতে ঝোলাবো। আসলে ওনার কথা 2026 সনে বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা। তারপর দীর্ঘ রাজনৈতিক লড়াই সংগ্রাম এবং মামলা মোকদ্দমা সবকিছু এইমাত্র দেশে আসার ঘোষণা দিল শেখ হাসিনা। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে শেখ হাসিনা দেশে আসতে চলেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা ভয়াবহ খারাপ হতে চলেছে। সেই বিষয়টি দেখতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত মাধ্যমে। এই বিষয় নিয়ে কিন্তু মুখ খুলেছে সালাউদ্দিন, সেই বিষয়গুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। আশা রাখবি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। আমি এর বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে উনি কোন জোরের বলে যে আমি তাদের বিচার করব অথবা তাদেরকে ফাঁসির দড়িতে ঝোলাবো। আসলে ওনার কথাগুলো যখন আমরা শুনি তখন আসলে আমরা অনেকটাই অবাক হই। এতদিন যাবৎ যে কল রেকর্ডগুলো ফাঁস হয়েছিল, সে কল রেকর্ডই কিন্তু উনি কখনো বলেনি যে আমার কথাগুলো রেকর্ড করে রাখো। কিন্তু ইতিমধ্যে একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে উনি বলতেছে যে আমার কথাগুলো তোমরা রেকর্ড করে রাখো, ইউনূস হচ্ছে খুনি এবং সমন্বয়করা হচ্ছে খুনি। কোটা তো ওই সময় বাতিল করে দেওয়া হয়েছে। আর সেটা আমরাও জানি যে কোটা যে আন্দোলনটা আপনার হয়েছিল সেটি গুটি কয়েকজন মানুষের ন্যায্য দাবি এবং কি তাদের দাবি আদায়ের জন্য তারা মূলত সেই আন্দোলনটি করে। কিন্তু সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটা কিন্তু রায় দিয়ে দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে এবং কি তাদের দাবি বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু বাস্তবায়নের পরে কিন্তু কোনো আন্দোলন থাকতে পারে না। এটা যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, এগুলো এদেশের যারা সচেতন নাগরিক তাদের মুখের কথাও কিন্তু কেটি যে কোটা দেওয়ার পরে আর কোনো আন্দোলন থাকতে পারে না। এখন আন্দোলনের স্পিড কীভাবে বাড়ালো, কারা বাড়ালো বা কার মাধ্যমে সেটি সংগঠিত হলো, ইতিমধ্যে সেগুলো এদেশের জনগণ বা এদেশের জাতি যারা আপনার সংখ্যালঘু থেকে শুরু করে যারা ইতিমধ্যে সচেতন নাগরিক সবাই এটি মোটামুটি একটি আন্দাজ করতে পেরেছে যে আসলে সেই আন্দোলনটি কীভাবে সংগঠিত হয়েছে বা কোন প্রক্রিয়ায় সরকারকে আপনার বেকায়দায় ফেলে দেওয়া হয়েছে। তো যাই হোক, উনি যে এতটাই স্ট্রংলিভাবে বলতেছে যে আমি তাদের বিচার করব বা তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করবে। এখন প্রশ্ন হচ্ছে যে ওনার নামেই তো এত মামলা, তাহলে উনি কীভাবে সেই উপদেষ্টা সহকারে আপনার সমন্বয়কদেরকে কীভাবে উনি বিচারের আওতায় আনবেন? এখানে আপনি দুইটি কথার মর্ম আপনাকে অবশ্যই ওনার এই কথা থেকে বুঝে নিতে হবে। একটি হচ্ছে যে উনি এখনও নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করে। দ্বিতীয়টি হচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যেই কথাটি বলেছে যে বাংলাদেশ, পাকিস্তান আরও কয়েকটি দেশের উদ্ধৃতি দিয়ে বলেছে যে সেখানে সন্ত্রাসবাদের চাষাবাদ হচ্ছে, তার মানে সেখানে ফ্যাক্টরি খোলা হয়েছে সন্ত্রাসবাদের। আপনারা যদি দেখেন যে মোটামুটি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে নিয়ে যে বক্তব্য ইতিমধ্যে দিয়েছে বা যে কথা বলেছে ইঙ্গিতে, যাই হোক এগুলো আসলে বুঝে নিতে হবে যে আসলে আগামীতে বাংলাদেশে কী হতে যাচ্ছে বা উনি কী ইঙ্গিত দিতে যাচ্ছে। তারা মনে করে যে শেখ হাসিনার সময় বা শেখ হাসিনার সরকারই পারে এদেশের মানুষকে সুরক্ষা দিতে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং কি এদেশের মানুষের নিরাপত্তা দিতে, এটি তারা আসলেই মনে করেন। এবং মনে করে দেখেই কিন্তু শেখ হাসিনার পক্ষে মোটামুটি তারা একটা অবস্থান নিচ্ছে আমেরিকা, এটা আসলে বলার কোনো অবকাশ রাখে না। এবং এর সাথে যে ভারতও যে আপনার কূটনৈতিকভাবে তৎপরতা চালাচ্ছে সেটাও কিন্তু আপনার অস্বাভাবিকের কিছু না, তারাও কিন্তু সেটি তাদের লবিং তারা চালিয়ে যাচ্ছে। তো এক হচ্ছে উনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেনি, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে আমেরিকাও বাংলাদেশকে নিয়ে মোটামুটি পজিটিভ কথাই বলেছেন, যদিও আপনার এখানে বলেছেন যে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই। তার মানে তারা মনে করে যে শেখ হাসিনার সময় দেশের মানুষ নিরাপত্তা লাভ করে, শেখ হাসিনার সময় মানুষ নিরাপদ থাকে, এই কথা থেকে কিন্তু সেটা বোঝা যায়। তো যাই হোক, বিএনপিও আপনার নির্বাচনের কথা বলে এবং কি শেখ হাসিনাও ইতিমধ্যে একটি কল রেকর্ড দিয়েছে যে আপনার বিচার তাদের মুখোমুখি করবে। তো ওনার বিচার, উনি যে বিচার করবে সেটি উনি নিজের প্রধানমন্ত্রী নিজেকে দাবি করে কিন্তু উনি সেই কথাটি বলতে আপনার শোনা যায়। যদিও আমরা অনেকেই ভাবি যে হয়তো উনি সাবেক প্রধানমন্ত্রী হয়ে গেছেন, কিন্তু আসলে কাগজে পত্রে কিন্তু উনি এখনও সাবেক প্রধানমন্ত্রী হয় নাই বা এটার কোনো সিমটম আমাদের কাছে কারোর কাছেই নেই। এটা ইতিমধ্যে অনেক সমন্বয়রা বলেছে যে ফ্যাসিস্ট আপনার চুপুকে অপসারণ করতে হবে, সে জাতির সাথে কী বড় চিট করলো, এখন বলে পদত্যাগ করে নাই, তাহলে আগে কেন বললো পদত্যাগ করছে? এটা আসলে অনেক বড় একটি খেলা, যে খেলা কিনা আমি আপনার মতো যারা 26-27 বছর বয়সের ছেলে পেলে আমরা এগুলো আসলে বুঝবো না। আপনার সমন্বয়ক যারা ইতিমধ্যে তারা কিন্তু আমার বয়সের,
শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তখন তাদের বয়স 7, 8, 10 এরকম, তারা তখন বাবার কাছ থেকে টাকা নিয়ে খরচ করে খায়। ওই সময় তারা রাজনীতি কী জিনিস, শেখ হাসিনার আপনার রাজনীতি কী, এগুলো তাদের বোঝার বয়স হয় না। এই জন্য তারা আপনার আবেগে শুধু লাফালাফি করে, এগুলো বুঝতে হবে। তো যাই হোক, শেখ হাসিনা যে এখন বলতেছে যে আমি তাদের বিচার করব, তা উনি কোন বলে বলতেছে এটাও আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে যে উনি এখনও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে, সেই ইয়াতেই কিন্তু উনি বলতেছে যে আমি অবশ্যই সবাইকে বিচারের মুখোমুখি দাঁড় করাবো এই গণহত্যা এবং কি 5 তারিখের পর থেকে বা 5 তারিখ আগে থেকে যতগুলো হত্যাকাণ্ড বাংলাদেশে হয়েছে এগুলো তাদের মদদে হয়েছে বা তাদেরকে কিন্তু উনি সেই কল রেকর্ডে দোষারোপ করেছে। তো দেখা যাক সামনে কি পরিস্থিতি হয়, যেহেতু দুজনেই দাবি করে, যেমন প্রধানমন্ত্রী উনি তো লিগেলভাবে দাবি করতেছে, আর ডক্টর ইউনূস বলতেছে যে আমি উপদেষ্টা। আসলে উপদেষ্টা পরিষদের কোনো ভ্যালু নাই, কিন্তু প্রধানমন্ত্রীর ভ্যালুটাই মনে হয় আমি যতটুকু ভাবতেছি যে এটাই কার্যকর হবে, বা উনি যেই কথাটি বলতেছে আমার মনে হয় সেই ইঙ্গিত আমরা পাচ্ছি ওনার সেই কথা থেকে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। 2026 সনে বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা। তারপর দীর্ঘ রাজনৈতিক লড়াই সংগ্রাম এবং মামলা মোকদ্দমা সবকিছু মোকাবেলা করে 2032 সনে তিনি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেন। রাষ্ট্র ক্ষমতায় আসার 1 বছর পরে 2033 সালে মৃত্যুবরণ করতে পারেন শেখ হাসিনা। তার মৃত্যুবরণের তারিখটি বা দিনটি হতে পারে সোমবার। ঠিক এমন কিছু কথা বলেছেন একজন জ্যোতিষশাস্ত্রবিদ, আমার কথা নয়। চলুন তিনি কি বলেছেন শুনে আসি। শেখ হাসিনা 2026 সালে বাংলাদেশে আসবেন। জ্যোতিষশাস্ত্রবিদ এই লোকটির নাম আসলে আমি জানি না। সোশ্যাল প্ল্যাটফর্মে তার এই ভিডিওটি নানানভাবে ঘুরছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে, যেখানে তিনি শুধু শেখ হাসিনার রাজনৈতিক অতীত, বর্তমান, ভবিষ্যৎ এসব নিয়ে কথা বলেছেন। ব্যাপারটা তা নয়, আর অনেক অনেক ভিডিও রয়েছে তার। সেসব ভিডিওতে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপদেষ্টা পরিষদ এবং এই সরকার এটি কিভাবে ফাংশন করছে, এটি পরবর্তীতে বা আগামী সময়ে কি কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করবে, এই সব কিছু নিয়ে তিনি রীতিমতো প্রতিদিনই বলা যায় তিনি ভিডিও আপলোড করে থাকেন। এই জ্যোতিষশাস্ত্রবিদ তিনি শেখ হাসিনা সরকার পতনের পর 5 আগস্টের পরে তিনি একটি ভিডিও আপলোড করেছিলেন, এবং তখন তিনি ওই ভিডিওতে তিনি দাবি করেছেন শেখ হাসিনার সঙ্গে তার এর আগে কথা হয়েছিল, এবং তিনি শেখ হাসিনাকে 2024 সালে তার পতন ঘটতে পারে, বিপর্যয় ঘটতে পারে আওয়ামী লীগের, এমন কিছু তথ্য দিয়ে শেখ হাসিনাকে তিনি সতর্ক করেছিলেন, এমনটাও তিনি বলেছেন। আপনারা কি জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন? আমার কথা যদি জিজ্ঞাসা করেন, আমি আসলে খুব একটা বিশ্বাস করি না, বা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস বা অবিশ্বাস এমন কোনো ঘটনার মুহূর্ত দিয়ে আসলে আমাকে কখনো যেতে হয়নি। তাই এই বিষয়টা নিয়ে আমার অবিশ্বাসটাই সবচেয়ে বেশি প্রখর। কিন্তু আপনারা জানেন জ্যোতিষশাস্ত্র বা জ্যোতির্বিজ্ঞান বা গ্রহ নক্ষত্রের উপরে মানুষের জীবনের নানান পরিধি, নানান কর্মকাণ্ড এগুলো প্রভাব ফেলে, এমনটা বিশ্বাস করেন তারা, এবং এমন বিশ্বাসী মানুষের সংখ্যা কিন্তু নেহায়েত কম নয়। এই যে জ্যোতির্বিজ্ঞানী বা জ্যোতিষশাস্ত্রবিদ তিনি বারংবার বলেছেন 24 সালে শেখ হাসিনার পতন ঘটতে পারে। এর আগে অনেক ভিডিওতে তিনি নাকি বলেছেন, যেটা আমার চোখে পড়েনি আগে, বাট পরবর্তীতে চোখে পড়েছে তার ভিডিওগুলো। সেই ভিডিওতে তিনি দাবি করেছেন তিনি শেখ হাসিনাকে বারংবার তিনি সতর্ক করেছিলেন। তিনি বলেছেন শেখ হাসিনার তুলা রাশি এবং এই রাশির মানুষগুলোর মধ্যে একটা লিডারশিপ ব্যাপার রয়েছে। শেখ হাসিনা সে কারণে একজন ভালো লিডার হয়ে উঠতে পেরেছিলেন তার রাজনৈতিক জীবনে। কিন্তু আমরা যদি বিচার বিশ্লেষণ করি, একেবারে জ্যোতিষশাস্ত্রবিদের কথাগুলোকে এক পাশে রেখে, শেখ হাসিনার কি আদৌ বাংলাদেশে ফিরতে পারার সম্ভাবনা রয়েছে? বা তিনি যদি ফিরেনও, সেক্ষেত্রে শেখ হাসিনার কি আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করার কোনো সুযোগ থাকবে? আপাতত দৃষ্টিতে বর্তমান সময়ে সবকিছু বিবেচনা করলে হয়তোবা এর উত্তর না হতে পারে। কারণ বর্তমান সময়ে সবচেয়ে বেশি পরিমাণ বেকায়দায় রয়েছেন শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। যে সরকারের পতন ঘটেছে 5 আগস্ট, সেই সরকারের যারা নেতৃবৃন্দ রয়েছেন বা ছিলেন তাদের বেশিরভাগই উচ্চ পর্যায়ের নেতা, তারা দেশ ছেড়ে চলে গেছেন। আওয়ামী লীগের যদি আমরা বলি, একেবারে টপ লিডার যারা ছিলেন শেখ হাসিনা, তিনি ভারতে রয়েছেন। ওবায়দুল কাদের সাহেব, তার কোনো হদিস গত 3 মাসে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদিও ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পরে একবার শোনা গিয়েছিল তাকে যশোর থেকে ওবায়দুল কাদের সাহেবকে আটক করা হয়েছে, একটা ছবি প্রকাশিত হয়েছিল গণমাধ্যমে, কিন্তু পরবর্তীতে জানা গেছে সেই ছবিটি আসলে সত্য নয়, সেটি অন্য কোনো একজন নেতার, কিন্তু গড়নে একটুখানি মিল ছিল, সে কারণে মনে হচ্ছিল তিনি হয়তোবা ওবায়দুল কাদের সাহেব। এবং ওই ছবিতে দেখা গিয়েছে ওই ভদ্রলোক তিনি মাস্ক পরে আছেন, সে কারণে আসলে তাকে চেনা যাচ্ছিল না। উনি ছাড়াও আরো যারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরো অনেকেই, তারা সবাই দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন দেশের বাইরে। তাহলে শেখ হাসিনার সম্ভাবনা আসলে কতটুকু, যে দলের প্রধান প্রধান নেতারা একেবারে সভা নেত্রী সহ দেশ ছেড়ে দেশের বাইরে চলে গেছেন, তাদের লাখো কোটি নেতা কর্মীকে একেবারে বিপদের মধ্যে অগ্নিগর্ভে ফেলে দিয়ে
সেই নেত্রীর প্রতি এই দলটির নেতাকর্মীদের আনুগত্য আসলে কতটুকু পরিমাণ থাকবে। আপনারা জানেন 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল। সেই বিক্ষোভ মিছিলে যদিও আওয়ামী লীগ বলা যায় দাঁড়াতেই পারেনি। বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো বর্তমানে রয়েছে, বিএনপি, জামাত থেকে শুরু করে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সবাই 0 পয়েন্ট একেবারে আগের রাত থেকে, আগের দিন বিকেল থেকে তার অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিল এবং ছাত্র বা সমন্বয়কের নেতৃত্বে ছাত্রদের অনেক ছাত্ররা তারা সেখানে উপস্থিত ছিল এবং আওয়ামী লীগের এত নেতাকর্মী আমরা ফেসবুক জুড়ে দেখেছি তারা সমানে বলে গিয়েছেন। তারা বাসে বাসে করে আসছেন, ট্রেনে করে আসছেন বিভিন্ন জায়গা থেকে, কিন্তু মাঠে আমরা তাদের খুব একটা উপস্থিতি দেখতে পাইনি। আপনাদের নিশ্চয়ই 5 আগস্টের আগের রাত, 4 আগস্টের রাতে কথা মনে আছে, কয়েকটা স্ট্যাটাস খুব বেশি পরিমাণে ভাইরাল হয়েছিল। 7 মিনিটে ঢাকা ফাঁকা, সমন্বয়করা পালিয়ে গেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন এমন স্ট্যাটাসে ফেসবুক জুড়ে পুরো সারা রাত জুড়ে মানুষ উৎকণ্ঠায় ছিল 5 আগস্ট হয়তোবা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ ছাত্র জনতা যারা অভ্যুত্থানের পক্ষে ছিল তাদের একটা দ্বন্দ্ব হতে পারে, দেশে কি ঘটে যাবে। কিন্তু দেখা গিয়েছে পরদিন সকালবেলা আওয়ামী লীগের কাউকে আসলে আমরা মাঠে খুঁজে পাইনি। উল্টো দলটির প্রধান শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে তাকে দেশ ছেড়ে প্রাণে বাঁচতে তাকে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে তাকে প্রাণে বাঁচতে। তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কি আদৌ কোনো সম্ভাবনা আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তারা বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি একটি গণমাধ্যম আল জাজিরা সেখানে সাক্ষাৎকারে বলেছেন যে এই সরকারের মেয়াদ 4 বছরের বেশি হবে না। তার মানে এই সরকার যে খুব তাড়াতাড়ি ক্ষমতা ত্যাগ করবে বা নির্বাচন দিয়ে দিবে খুব শীঘ্রই, সেটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না। এবং সমন্বয়ক যারা রয়েছেন বা এই সরকারের যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু নিয়মিতভাবে হুঙ্কার দিচ্ছেন আওয়ামী লীগের প্রতি যে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি এদেশে রাজনীতি করতে পারবে, ব্যাপারটা তা নয়। একই রকম উচ্চারণ আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মুখ থেকেও শুনতে পেয়েছি। তিনিও বলেছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ওরকম ভাবে আর হবে না। এর মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ এখন বলা যায় একেবারে অভিভাবকহীন একটা রাজনৈতিক দল। এই দলটির উচ্চ বাচ্চ এখন সর্বোচ্চ সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতা হারানো শেখ হাসিনার ফোন কলের উপর ডিপেন্ড করছে। শেখ হাসিনা ফোন কলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে নয়, তার নিজের নেতাকর্মীদের সাথে একেবারে যারা অনুল্লেখযোগ্য, তাদের নাম হয়তো আমরা কেউ জানি না, তাদের সঙ্গে শেখ হাসিনা কথা বলছেন। সেখানে তিনি নানান ধরনের হুমকি উচ্চারণ করছেন এই সরকারের প্রতি। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ফাঁসি দেবেন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে, তিনি সমন্বয়কদের ফাঁসি দেবেন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তিনি যদি ক্ষমতায় আসতে পারেন, এমন ধরনের হুমকি তিনি উচ্চারণ করছেন। কিন্তু বাস্তবিক অর্থে শেখ হাসিনার কি আদতে বাংলাদেশে আবারও খুব শীঘ্রই ফিরে আসার কোনো সম্ভাবনা রয়েছে? আমার কেন জানি সেটা মনে হচ্ছে না। কারণ যেটা মনে হচ্ছে যে ছাত্র বা সমন্বয়ক যারা রয়েছেন তাদেরও অবশ্যই রাজনৈতিক অভিলাষ রয়েছে, তারা হয়তো একটি রাজনৈতিক দল গঠন করতে পারে এবং তারা এখন অনেক সমন্বয়ক সরকারের বিরুদ্ধে আচরণ করছেন, সরকারের বিপক্ষে তারা কথা বলছেন, সরকারের নানান সিদ্ধান্তের তারা সমালোচনা করছেন। ব্যাপারটা এরকম ভাবে পোর্ট্রেট করা হচ্ছে যে তারা সমন্বয়ক হলেও সরকারে তাদের প্রতিনিধিরা থাকলেও তারা এই অন্তর্বর্তী সরকারের যে কোনো সিদ্ধান্তের সমালোচনা করবেন দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। ঠিক একই রকম ভাবে বলা যায় তারা সরকারও রয়েছেন, তারা বিরোধী দলেও রয়েছেন। যেমনটা আমরা দেখতে পেয়েছি 14 সালের নির্বাচনের পর, 18 সালের নির্বাচনের পর যে জাতীয় পার্টি তারা বিরোধী দলেও রয়েছে, একই সাথে তারা আবার সরকারের তারা কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছে। তো এই যে এই পরিস্থিতিগুলো বা এই সময়গুলো বলা যায় যে মনে হচ্ছে না যে শেখ হাসিনার পক্ষে খুব শীঘ্রই বাংলাদেশে এসে পুনরায় রাজনীতি করা সম্ভব হবে অথবা আওয়ামী লীগের আবার ক্ষমতায় আসা সম্ভব হবে। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যে ট্রাইব্যুনাল শেখ হাসিনা নিজে গড়েছিলেন যুদ্ধাপরাধী কিংবা মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য, সেই ট্রাইব্যুনালে বিচার হতে যাচ্ছে শেখ হাসিনার এবং খুব শীঘ্রই সেই বিচার কাজ শেষ হবে। সো আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যে সেটি হচ্ছে যে আমাদের এই আমরা যদি 3টি অপশন, যেমন সরকার পুনর্বহাল অথবা ইউনূসকে হটাও আন্দোলন অথবা নির্বাচনে যাওয়া, এই 3টি ফরম্যাটের যে কোনো 3টিকে যদি আমরা সফল করতে চাই, বাস্তবায়ন করতে চাই, তাহলে তার জন্য সবচেয়ে আগে, সবার আগে যে বিষয়টি গুরুত্বপূর্ণ এবং জরুরি, যে সেটি হচ্ছে যে আমাদেরকে তৃণমূলের যত নেতাকর্মী আছে, তৃণমূলে আওয়ামী লীগ আছে, তৃণমূল নেতাকর্মী আছে, ছাত্রলীগ আছে, তাদেরকে বাঁচাতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে এই মুহূর্তে তাদের মধ্যে প্রাণ সঞ্চার করতে হবে। যদি এটি করা সম্ভব হয় তাহলে সরকার পুনর্বহাল সম্ভব, ইউনূস হটাও আন্দোলন সম্ভব, অথবা নির্বাচনে গিয়েও জয়লাভ করা সম্ভব।
তো এই জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। কারণ তৃণমূল নেতাকর্মীরা হচ্ছে এই দলের মূল প্রাণ, মেইন হার্ট অব দ্য পার্টি, সোল অব দ্য পার্টি হচ্ছে এই তৃণমূলের নেতাকর্মীরা। সো তাই তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে দেখাশোনা করতে হবে। আর এই জন্য আমি মনে করি, আমি এটি নিয়ে ভেবেছি, আমি চিন্তা করি, আমি একজন সাধারণ মানুষের সন্তান, আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি একজন কৃষকের সন্তান, আমি একজন প্রবাসীর সন্তান ছিলাম। তো সেই জন্য আমি তৃণমূলের নেতাকর্মীদের, প্রত্যেকটি তৃণমূলের নেতাকর্মীদের মনের যে জ্বালা, অনুভূতি, সেটি আমি অনুধাবন করতে পারি। সেই জন্য আমি এটি নিয়ে চিন্তা করেছি, এটি নিয়ে গবেষণা করেছি, এবং আমি মনে করি যে এটির জন্য 3 টার্মে আমরা যদি এই কাজটি করতে পারি, তাহলে আমাদের তৃণমূলের নেতাদেরকে নিয়ে আমরা দলকে, শেখ হাসিনা সরকারকে পুনর্বহাল করতে পারবো, অথবা ইনুসকে হটাতে পারবো, অথবা নির্বাচনে জয়লাভ করতে পারবো। সে 3টি ধাপ হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে যে শর্ট টার্মে যেটা করা দরকার এট দ্য মোমেন্ট, যে সেটি হচ্ছে আমাদের সারা বাংলাদেশে যেই সব নেতাকর্মীরা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, হামলা মামলায় আহত হয়েছেন, শারীরিকভাবে তারা লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন, তাদেরকে এবং তাদের পরিবারকে এই মুহূর্তে চিকিৎসার জন্য, কারণ বিএনপি, জামাত, সন্ত্রাসী এবং এই সমন্বয়কারী ইনুস গংদের লোকেরা তাদেরকে বিভিন্নভাবে আহত করেছে, অনেক লোকজন নিহত হয়েছেন। সো তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে, তাদের চিকিৎসার খোঁজ খবর নিতে হবে, তাদের চিকিৎসার জন্য আর্থিকভাবে সহায়তা করতে হবে। এই কাজটি হচ্ছে এখন এট দ্য মোমেন্ট ফার্স্ট প্রায়োরিটি, অত্যন্ত জরুরি। সেকেন্ড কাজ যেটি হচ্ছে যে সারা বাংলাদেশে অসংখ্য নেতাকর্মী, বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীরা যারা হলে থাকতেন, তারা হল ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এখন বাসা ভাড়া নিয়ে কোনো রকম মেসে বিভিন্ন জায়গায় থাকছেন, তারা হলের ভাড়া দিতে পারছেন না, তারা মেসের ভাড়া দিতে পারছেন না, বাসা ভাড়া দিতে পারতেছেন না, আগামীকাল কি খাবে অনেকের সেই ব্যবস্থাটুকু নাই। সেই জন্য তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে। তবে তৃতীয় যেটি হচ্ছে যে সারা বাংলাদেশে অসংখ্য নেতাকর্মী সারা বাংলাদেশে অনলাইনে কাজ করছেন। অনলাইনে যে কাজ করবেন সারা রাত জেগে, তাদের কাছে এমবি কেনার টাকা নেই, ইন্টারনেট কেনার টাকা নেই, তো তারা কিভাবে আন্দোলন করবে, সংগ্রাম করবে, অনলাইনে কিভাবে সত্যটা প্রকাশ করবে, এই ইনুসের অত্যাচার নির্যাতন কিভাবে জনগণের সামনে তুলে ধরবে। বাংলাদেশের মিডিয়াগুলো তো আজকে এই ইনুস গংদের, সৎকর ইনুস গংদের কাছে জিম্মি, কোনো সত্য সংবাদ তো প্রকাশ হচ্ছে না। তো তাহলে আমরা কেন তাদের পাশে দাঁড়াচ্ছি না? সো এখন তাদেরকে যদি এই তৃণমূলের নেতাকর্মীদেরকে যারা ইন্টারনেটে কাজ করছে, তাদেরকে দাঁড়াতে হবে, আর্থিকভাবে সহযোগিতা করতে হবে, তারা যেন এই কাজগুলো চালিয়ে যেতে পারে। তারপরে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে অসংখ্য নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে, অসংখ্য নেতাকর্মী মামলার শিকার হচ্ছেন। সো তাদেরকে যা অ্যাডভোকেট, উকিল ব্যবস্থা করে দিতে হবে, তাদেরকে আগাম জামিনের ব্যবস্থা করতে হবে, তাদেরকে যত ধরনের আইনি সহযোগিতা আছে দিতে হবে, তাদেরকে আর্থিক সহযোগিতা দিতে হবে যেন পরিবারগুলো বেঁচে থাকে, ক্ষতিগ্রস্ত না হয়। এই কাজগুলো আমাদের করতে হবে, এটা জরুরি। এটি হচ্ছে শর্ট টার্ম বেসিস, এখনই করতে হবে। তারপরে আমাদের সারা বাংলাদেশ স্কুল কলেজের যে ছেলেমেয়েরা আছে, ছাত্রলীগ করার কারণে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, পরীক্ষা দিতে পারে না, তাদের জীবন আজকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে। তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে, তাদের পরীক্ষাগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে আর্থিক সহযোগিতা করতে হবে, যেন তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এই দলকে যেন তারা আবার ক্ষমতায় নিয়ে আসতে পারে, শেখ হাসিনা সরকার যেন পুনর্বহাল করতে পারে। একটি কথা মনে রাখবেন, এই তৃণমূলের কর্মীরা অভিমানী হয় কিন্তু কখনো বেঈমান হয় না, এই দল ছেড়ে যায় না। এরা বঙ্গবন্ধুর সৈনিক, এরা শেখ হাসিনার সৈনিক, তাই এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। বড় বড় বাঘা নেতা জীবনে বহু দেখেছি এই দল ছেড়ে চলে গিয়েছে স্বার্থের কারণে, কিন্তু বাংলাদেশের একটি আওয়ামী লীগের কর্মীকেও দেখাতে পারবেন না, ছাত্রলীগের কর্মীকেও দেখাতে পারবেন না যে এই দল ছেড়ে গিয়েছে। তাদের অনেক অভিমান, তাদের অনেক কষ্ট, অনেক ক্ষোভ, কান্না করে, নীরবে চেপে ধরে কান্না করে, কিন্তু এই দল ছেড়ে যায় না, শেখ হাসিনাকে ছেড়ে যায় না। তারাই হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তারাই হচ্ছে শেখ হাসিনার সৈনিক, তাদের পাশে দাঁড়ান। তারপরে যেটি করা যেতে পারে যে সেটি হচ্ছে যে মিড টার্মে কিছু কাজ করা যেতে পারে এবং করতে হবে। সেটি হচ্ছে যে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ করার কারণে, দল করার কারণে। এই তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করে তারা যেন বাড়িতে ফিরতে পারেন, তাদের পরিবার যেন রাত্রে এসে বাসায় মাথা গোঁজার ঠাঁই পায়, সেজন্য তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের খেয়াল করতে হবে। তারপরে যারা অসংখ্য নেতাকর্মীর ব্যবসা বাণিজ্য ছিল, ব্যবসা বাণিজ্যগুলো দখল করা হয়েছে, বিএনপি জামাত দখল করে নিয়েছে, তাদের শেষ যে সম্বলটুকু ছিল সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সো তাদেরকে এখন তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে, তারা যেন ছোট ছোট যে ব্যবসাগুলো করতো এই ব্যবসা বাণিজ্যগুলো চালিয়ে যেতে পারে।
এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। এই কাজগুলো আমাদের করতে হবে। তারপরে এই দলের জন্য যেই কাজটি কখনো করা হয় নাই আগে, সেই কাজটি করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, লং টাইম বেসিসে কিছু কাজ করতে হবে যেন আজীবন এইগুলো থাকে। সেই কাজগুলো কি কি? নাম্বার 1 হচ্ছে যে আমাদের একটা কাজ করতে হবে, দলের একটা প্রাতিষ্ঠানিকভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে একটা প্রতিষ্ঠানকে প্রতি বছর অন্ততপক্ষে মিনিমাম 20 জন লোককে ছাত্রলীগের সাবেক বা বর্তমান নেতাকর্মীকে স্কলারশিপ দিয়ে পিএইচডি করার জন্য অথবা বারেট ল করার জন্য বিদেশে পাঠিয়ে দিতে হবে। এটি প্রাতিষ্ঠানিকভাবে করতে হবে, দল বেনিফিটেড হবে। এই ছেলেবেলেগুলো যখন উচ্চশিক্ষায় শিক্ষিত হবে তখন তারা দলকে সার্ভ করবে, দলকে বেনিফিট দিবে। এটা আমাদের করতে হবে প্রাতিষ্ঠানিকভাবে। তারপরে হচ্ছে আমাদের লং টার্ম বেসিসে লোকাল এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমাদের লোকজনের যে কোম্পানিগুলো আছে, আমাদের পরিচিত লোকজনের যে কোম্পানিগুলো আছে, ওইগুলোতে আমাদের যারা নেতাকর্মী আছে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে। নিজ উদ্যোগ নিয়ে তাদেরকে প্রোভাইড করতে হবে, তারা যেন ভালো থাকে, তাদের পরিবারগুলো যেন ভালো থাকে। তারপরে লং টাইম বেসিসে গরিব নেতাকর্মীদেরকে একদম পার্মানেন্টলি লিস্ট করে, অনেক আছে চাকরি করার সক্ষমতা নাই, চাকরি করতে পারে না, অনেকে আছে বা চাকরি করার মতো তার এবিলিটি নাই, বিভিন্ন প্রবলেম আছে। সো এই জন্য যেটা করতে হবে যে সেটা লং টাইমের বেসিসে তাদেরকে পার্মানেন্টলি সারা জীবন সহযোগিতা করার জন্য, তারা যেন বেঁচে থাকতে পারে, দলকে সার্ভ করতে পারে, দেশকে সার্ভ করতে পারে, তাদেরকে সহযোগিতা করতে হবে। অনেক নেতাকর্মী আছে ট্যালেন্ট, দেশকে সার্ভ করার ক্ষমতা আছে, দলকে সার্ভ করার ক্ষমতা আছে, কিন্তু আর্থিকভাবে মারাত্মক অসচ্ছল, তাদেরকে সহযোগিতা করতে হবে। তারপরে তারপর আরেকটি যেটি হচ্ছে যে আমাদের একটি কাজ করতে হবে যে অনেক নেতাকর্মী এই মুহূর্তে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাদের পরিবারের চালানোর জন্য তারা প্রবাসে যেতে চায়, বিদেশে যেতে চায়। তাদেরকে যার যার অবস্থান থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের নেতাকর্মীদের সহযোগিতা করতে হবে, তাদেরকে প্রবাসে পাঠাতে হবে, তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, কারণ আমাদের এই পরিবারগুলোকে দলের নেতাকর্মীদেরকে বাঁচাতে হবে। তারপর আরেকটা যেটি করতে হবে যে সর্বশেষ সেটি হচ্ছে যে এই দলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি লক্ষ্য করছি যে সেটি হচ্ছে আমাদের বড় বড় অসংখ্য নেতা ভালো ইংরেজি বলতে পারে না, ইংরেজি জানে না, কিন্তু এই গ্লোবাল যুগে যেখানে আমরা বলি পুরো পৃথিবীটাকে একটা গ্লোবাল ভিলেজ বলি, তো সেই জায়গায় যদি গ্লোবাল ভিলেজে যদি বসবাস করে আমরা একটু ভালো ইংরেজি বলতে না পারি, একটু কমিউনিকেট যদি করতে না পারি সারা বিশ্বের সাথে, তাহলে আমাদের দলের সুনাম বৃদ্ধি পাবে না। সো এই জন্য যেটা করতে হবে, ফ্রি ইংলিশ কোর্স বা প্যাকেজ ওদের জন্য করাতে হবে, এবং অনলাইনে যেন ওরা স্মার্ট হয়, দক্ষ হয়। আমি আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে, বড় বড় নেতাকর্মীকে, এমপিকে, মন্ত্রীকে চিনি ভাই। একটা ফেসবুকে একটা কমেন্টস লেখার সক্ষমতা নাই, ফেসবুকের একটা পোস্ট লেখার সক্ষমতা নাই, কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট পোস্ট সেটা বোঝার সক্ষমতা নাই, কোনটা ফেক আইডি আর কোনটা অরিজিনাল আইডি সেটা বোঝার সক্ষমতা নাই। তাহলে আপনি দল কিভাবে চালাবেন এই বর্তমান যুগে গ্লোবাল ভিলেজ যেখানে আমরা বলি পৃথিবী অনেক এগিয়ে গেছে। সেই জায়গায় এই লোকগুলোকে আমাদেরকে সক্ষম করে, ব্লেম দিলে চলবে না যে সেইটা পারে না, সেটা করতে পারবে না, সে সক্ষম না, সে দক্ষ না, সে লিখতে পারে না। এই ব্লেম না দিয়ে আপনি তাদেরকে পরিবারের অংশ মনে করতে হবে, আওয়ামী পরিবারের অংশ মনে করতে হবে, দেশের জনগণের অংশ মনে করতে হবে, করে তাকে সেই সহযোগিতাটুকু করতে হবে, তাকে যোগ্য করে তুলতে হবে। তখন সেটা মনে রাখবে, সে দলকে আরো ভালোবাসবে, দলের জন্য সার্ভ করবে। সো এই কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে। তাই সারা বাংলাদেশের সমস্ত নেতাদেরকে বিশেষ করে যারা এমপি মন্ত্রী হয়েছেন বা বিভিন্ন দলের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন, প্রতিষ্ঠিত, অনেকে এদিক সেদিক করে টাকা, সবকিছু খুলে বললাম না, অনেকে এদিক সেদিক করে টাকা পয়সা কামিয়েছেন, এখন দলের পাশে দাঁড়ান, দলের কর্মীদের পাশে দাঁড়ান, তাদের খোঁজ খবর নেন, এই কাজগুলো করেন। আর এই কাজগুলো যদি না করেন তাহলে মনে করবেন যে আপনাকে কিন্তু আমি একটি কথা স্পষ্টভাবে বলি, আমি এই দলের জন্য এমপি মন্ত্রী কোনো কিছু হওয়ার জন্য আমি রাজনীতি করি না। আমি রাজনীতি করি দুইটা কারণে। একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনা, আমার নেত্রী শেখ হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী থাকেন, আমি দুবেলা ভাত খাবো, তাতে আমি খুশি। আর আমার কর্মীরা যেন বঙ্গবন্ধুর যত কর্মী আছে সারা বাংলাদেশে, শেখ হাসিনার যত সৈনিক আছে, সকল সৈনিকদেরকে আমি শেখ হাসিনার সৈনিক হিসাবে এবং আমার ভাই হিসাবে, শেখ হাসিনার সৈনিক, বঙ্গবন্ধু হচ্ছে আমাদের জাতির পিতা, শেখ হাসিনা হচ্ছে জাতির পিতার কন্যা। তো শেখ হাসিনা হচ্ছে জাতির পিতার কন্যা হলে শেখ হাসিনা আমাদের বোন, আর বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক আদর্শিক পিতা। তাই সারা বাংলাদেশের বঙ্গবন্ধুর সন্তানরা হচ্ছে আমার ভাই। আমি সেই ভাইদের পক্ষে আমি কথা বলেই যাব। আমি কি হব, এমপি হব, মন্ত্রী হব, বাংলাদেশে এগুলোর পুরো আমি করি না, আমার এটা হওয়ার দরকার নাই। কিন্তু আপনারা যদি এই কর্মীদেরকে, আমার ভাইদেরকে, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকদেরকে অবহেলা করেন, বঞ্চিত করেন, এই মুহূর্তে দুর্দিনে যদি তাদের প্রতি অবিচার করেন, আমি একজনকেও ছাড়ব না। আমি ধরবো সবাইকে, সবার সবকিছু খুঁজে বের করে আমি তাদেরকে ধরবো। তাই তাদের পাশে দাঁড়ান,
ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।